ধরুন মুর্শিদাবাদের মতো কোনো ঘটনা না ঘটে, হ্যাঁ। তাহলে মুর্শিদাবাদের মতো ঘটনার প্রভাব নির্বাচনে বাস্তবিক কমে যাবে। কিন্তু আবার যদি ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তের আগে যদি একটা দুটো কোথাও একটা এরকম ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে এইরকম প্রভাবটা বেড়ে যাবে। তার সঙ্গে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কী অ্যানাউন্স করবেন, আর কোনো ওয়েলফেয়ার স্কিম অ্যানাউন্স করবেন কি না কারোর জন্যে, সেটারও একটা প্রভাব পড়বে। মানে স্যার আমরাই 2011-র আগে অবধি কোথাও গিয়ে স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান এগুলো শুনতে বেশি অভ্যস্ত ছিলাম। তারপর কোথাও গিয়ে এখন যখন ভোট হয়, সামনের সারিতে শুধু ওই হিন্দু, মুসলিম, ভাতা এইগুলো চলে আসে এবং এগুলো কেন্দ্রে কি ভোট বারংবার হয়ে হ্যাঁ, যাচ্ছে। এগুলোর দুটো তিনটে কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে দেখুন, 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে বাকি ভারতবর্ষের সামগ্রিক ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গ এখন দরিদ্র রাজ্যগুলোর মধ্যে পড়ে। এখন একটা দরিদ্র রাজ্যে আগে আপনি যেটা বিহার নিয়ে ভাবতেন যে ভাতার রাজনীতি খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গেও এখন সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তার কারণ অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ক্রমাগত পিছিয়ে পড়ছে। মানে যেখানে সরকারি কর্মচারীরাও ভাতা পাবে এখন, গ্রুপ সি, গ্রুপ ডি। হ্যাঁ, মানে পাবে, তার কারণটা হচ্ছে তাদের তো, যদি আপনি ডি এর রায়টা দেখেন, যারা সরকারি কর্মচারী 2009-এর পর থেকে যারা চাকরি করছে, বাস্তবিক ক্ষেত্রে তাদের মাইনে প্রত্যেক বছর কমে যাচ্ছে। তার কারণ ইনফ্লেশনের সঙ্গে ম্যাচ করে তাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়েনি, তার ফলে তাদেরও মাইনে কমছে। এবং এটা তো সরকারি চাকরি, তো পশ্চিমবঙ্গে সবাই জানে যে এটা তো খুব কাঙ্ক্ষিত, খুব সিকিওর একটা ভালো চাকরি। আপনি ভাবুন যে ধরনের চাকরি মানুষ করছে, তার ফলে যত রাজ্যের অর্থনৈতিক, মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি হবে, তত তারা এইরকম ভাতার ওপর নির্ভরশীল হবে। এটা তো স্বাভাবিক, এবং তার জন্য ভাতার রাজনীতি গুরুত্বপূর্ণ হবে। এখন এই ভাতাটা কিসের ভিত্তিতে দেওয়া হবে? ভাতাটাকে যদি যে পরিচয় সত্তার ভিত্তিতে আপনি ভাতা দেবেন, সেই রাজনীতিটা প্রাধান্য পাবে। তার সঙ্গে আপনি দেখুন যে বিজেপি তো তার ঘোষিত পলিটিক্সের পার্ট হচ্ছে হিন্দুত্ব। সে হচ্ছে মনে করছে যে ভারতবর্ষ সেকুলার নয়, হিন্দুদের অধিকার সুরক্ষিত নয়। তারা যত পশ্চিমবঙ্গে প্রাধান্য পেয়েছে, এই ধরনের রাজনীতি হয়েছে। তার বিপরীতে তৃণমূলের যারা শাসক, তাদের জবাব হচ্ছে তারাও হচ্ছে বিজেপির মতোই হচ্ছে, দেখাচ্ছে যে না, আমরাও অনেক হিন্দু বা আমরাও অনেক মুসলমান, তোমরা কি করেছো, আমি একটা মন্দির বানিয়ে দিয়েছি মুসলমানদের ওখানে গিয়ে, আমি দেখো মুসলমানদের জন্যেও আছি। তার ফলে যারা শাসক, যারা বিরোধী, তারা যে রাজনীতি ভাষ্যটা তৈরি করার চেষ্টা করছে, সেই ভাষ্যটা প্রাধান্য পাচ্ছে। এতদিন পশ্চিমবঙ্গে আমরা এগুলো শুনিনি, তার কারণ পশ্চিমবঙ্গে বাম রাজনীতির প্রভাবে যেটা হয়েছিল, সেটা মানে আজকে ঐতিহাসিকভাবে মূল্যায়ন করলে তার কিছু ব্যর্থতাও ছিল। তার কারণ জাতপাত, মহিলাদের স্বীকৃতি ইত্যাদি এইসব জায়গাগুলো আরেকটু প্রাধান্য দেওয়ার উচিত ছিল। কিন্তু শ্রেণীর রাজনীতি, গরিব মানুষের জন্য কি করা হবে, এইটা বেশি প্রাধান্য পেত। ফলে রাজনীতি যারা করছে, যারা কুশীলব, তাদের তো স্ক্রিপ্টটা তো মোরাললেস সেম। মানে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, বিজেপিতে গিয়ে বেশি হিন্দু হয়ে গেছেন। বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে এসছেন, তিনি ওখান থেকে এসে সেকুলার হয়ে গেছেন। ফলে স্ক্রিপ্টটা হচ্ছে, এদের কোনো সেরকম আইডিওলজিক্যাল কংক্রিট পজিশন আছে বলে আমার মনে হয় না। যারা করছে তারা হচ্ছে ইলেকটোরালি কোনটা আমাকে ডিভিডেন্ড দেবে, কোন কাজ করলে ভালো হয়, সেটাই তারা করছে। সেই জন্য মমতা ব্যানার্জি হচ্ছে মন্দিরও বানিয়ে ফেলেছেন। এবং স্যার একদম শেষ প্রশ্ন একটা করব, সেটা হচ্ছে যে আমরা দেখি যে বর্তমানে কিছু ঘটনা ঘটলেই যে পক্ষকেই দায়ী করুক না কেন, এক পক্ষ মাঝখান থেকে কোথাও গিয়ে মানে রীতিমতো গালাগালি খায়। সেটা হচ্ছে যে নাগরিক সমাজ, ইন্টেলেকচুয়াল যারা বলে। এটা একদম ঠিক। এটা শুধু মানে পশ্চিমবঙ্গের না, আজকেই হয়েছে ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড ইউনিভার্সিটিকে, যেহেতু তার ট্রাম্পের কথা মানেনি, তার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার যেটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তারা হচ্ছে রিভোক করে দিয়েছে, কোর্টে গিয়ে তারা আটকেছে। সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে একটা অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজমের ঘরানা চলছে। এটা গণতান্ত্রিক রাজনীতির অংশ বলে চালালেও সেটা নয়। তার কারণটা হচ্ছে যে বিতর্ক করা, যুক্তি, হ্যাঁ, এইগুলো বাদ। এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার কাছে সংখ্যা আছে, সেই সংখ্যার ভিত্তিতে আমি ঠিক। এটাই হচ্ছে মেজরিটেরিয়ানিজমের জন্ম দেয়, যার জন্য আমরা ভোটে জিতেছি, তার ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি।
এই মানসিকতা তো কেন্দ্রের শাসকেরও আছে, রাজ্যের শাসকেরও আছে। এবং এই যে ধরুন গণতন্ত্রের মৌলিক ভিত্তি কী, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হচ্ছে যে অফকোর্স যারা সংখ্যাগরিষ্ঠ তারা শাসন করবে, কিন্তু তারা শাসন করবে একটা আইনের পরিধির মধ্যে থেকে। যে আইনের পরিধিটা ঠিক করে হচ্ছে সংবিধান, কনস্টিটিউশনালিজম। তার জন্যই আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলি। নইলে ডেমোক্রেসির আইডিয়া যদি এরকম হতো যে 100 জন মিলে যা বলবে সেটাই ঠিক, তাহলে তো ঠিক ঠিক করতে হচ্ছে সংখ্যাধিক্য যারা তারাই বলতো এটাই ঠিক। তা তো নয়। গণতন্ত্রের মানেটা হচ্ছে যে আইন দিয়ে বাঁধা থাকবে, এইবার যারা সংখ্যাগরিষ্ঠ তারা সেই আইনের মধ্যে পলিসি নিতে পারবে। এখন যে ডেমোক্রেসির আইডিয়াটা চলছে সেটা হচ্ছে পিওরলি মেজরিটেরিয়ান। মেজরিটেরিয়ান মানে আমার কাছে সংখ্যা আছে, আমি চুরি করে জেলে যদি যাই, তারপর যদি আমি ইলেকশন জিতে যাই, তার মানে আমার কোনো দোষ নেই। এটা তো হতে পারে না। বা ধরুন আমি খুব দুর্নীতি করলাম, কিন্তু পরের বার নির্বাচন জিতে গেলাম, আমি সঙ্গে সঙ্গে বলছি যে তাহলে দুর্নীতি কোথায়, দুর্নীতি জনগণ আমাকে ভোট দিয়েছে। এটা হতে পারে না। এটা কোনো মানে সুস্থ চিন্তার মানুষ এটাকে সমর্থন করবেন না। এই সেরকম যদি হতো তাহলে তো 100টা লোক একদিকে হয়ে যে কোনো একটা লোককে ফাঁসি চড়িয়ে দিতে পারে, নিয়ে বলতে পারে আমরা 100 জন একসাথে বলেছি যখন, তার মানে এটাই ঠিক। এটা তো হতে পারে না। আইনের অনুশাসন থাকতে হবে, রুল অফ ল, কনস্টিটিউশনালিজম। এবং আমরা কি দেখছি, আমরা দেখছি এইগুলোই সবচেয়ে বেশি করে হচ্ছে যারা শাসক তারা অগ্রাহ্য করছেন। সে ডোনাল্ড ট্রাম্প করতে পারেন, সে আমাদের ভারতের প্রধানমন্ত্রী করতে পারেন, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে পারেন। এবং এইখানে এমন একটা এবং এইটাকে করার জন্যে একটা পরিবেশ যেখানে দাঁড়িয়ে যুক্তি, তর্ক, বিতর্ক, এবং সেই বিতর্কটা যে মানে যারা শাসক তারা যে শুনবেন, এরকমটার কোনো জায়গা নেই। যা মনে করছি তাই করব বিকজ ক্ষমতা আমাদের হাতে আছে। এটা গণতান্ত্রিক কোনো রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক সমাজের পরিচয় নয়।